পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একখানি উপন্যাস। সেই উপন্যাসেরই কিছুটা অংশ তোমাদের তো বলেছি আগেই, ষষ্ঠ আর সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ তোমাদের পাঠ্য পাঠ্য বিষয়ে ঢোকার আগে উপন্যাস বিষয়েও একটু বলি। তোমরা তো জানো যে ছোট গল্প আর উপন্যাসের পার্থক্য কোথায়। ছোট গল্প যেমন পরিসরও ছোট থাকে, তার সঙ্গে ঘটনার ঘনঘটা বলতে যা বোঝায় তা কিন্তু থাকে না। অল্প ঘটনা, চরিত্র সংখ্যাও কম, এই সমস্ত কিছু নিয়ে ছোট গল্প হয়। আর তার পরিণতি, যেটা বলা হচ্ছে যে বিষয়টি নিয়ে গল্পটি, তার পরিণতিও খুব তাড়াতাড়ি আমরা জেনে যাই, তাই তো? মানে ধরো কোনো ব্যক্তির কোনো জীবনের একটি দিক, কোনো ব্যক্তির জীবনের কোনো একটি ঘটনা, এইরকম বিশেষ কোনো কিছুকে কেন্দ্র করে ছোট গল্প হয়। কিন্তু উপন্যাস হলো অনেক বড় ব্যাপার। এর ব্যাপ্তি কোনো চরিত্রের সারা জীবনব্যাপী হতে পারে, বা তার জীবনকে ছাড়িয়েও আগে পরে অনেক কিছুই সেই উপন্যাসের মধ্যে চলে আসতে পারে। তাহলে উপন্যাস মানেই সমাজের নানান দিক সেখানে আসবে, সমাজের বিভিন্ন চরিত্র সেখানে আসবে, চরিত্রের বিভিন্ন আবেগ অনুভূতির স্পষ্ট অনেক বিস্তারিত বর্ণনা থাকবে, চরিত্র সংখ্যা বেশি হবে। এইগুলো থেকেই সেটি যে উপন্যাস তার সম্পর্কে একটা ধারণা আমাদের মনে তৈরি হবে। সেই উপন্যাসের কিছুটা অংশ এখানে নেওয়া পথের দাবি। পথের দাবি একটা কালোজয়ী উপন্যাস, জানো। এখন নামটাও দেখো, পথের দাবি। কোন পথের দাবি? সেটা তুমি যত তোমার পাঠ্য অংশ পড়বে তত তোমার মনের মধ্যে আস্তে আস্তে যে পথের দাবি, এই নামটি কেন, তার একটা ধারণা তৈরি হবে। তারও আগে আমি সামান্য একটু আলোচনা হিসেবে বলি যে পরাধীন ভারতবর্ষে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাস লিখছেন। সেখানে যেসব চরিত্ররা রয়েছে তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, কিভাবে একটা পথ পাওয়া যায় দেশকে স্বাধীন করার, সেই চিন্তা ভাবনা যেমন কাজ করেছে, তেমনি সেই পথটাকে পাওয়ার জন্য একটা মনের ভেতরে দাবি এবং ইচ্ছা প্রকাশ পেয়েছে। সেই কারণে এই যে নামখানা পথের দাবি, একেবারে মানে সুপ্রযুক্ত একখানা নাম। একদল মানুষ, পরাধীন মানুষ, যারা চাইছেন দেশটাকে স্বাধীন করতে, দেশের মানুষগুলোকে স্বাধীনতার স্বাদ দিতে, সেখানে এই পথের দাবি নামকরণ যথেষ্ট উপযুক্ত বলেই মনে হয়, তাই না? তুমি যত, আমি তাই না বলছি ঠিকই, কিন্তু তুমি যত নিজে পড়বে তত কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, যে অংশটা আমাদের আছে সেখানে যাওয়ার আগে একটু বলে নিই। অপূর্ব নামে একটি চরিত্রের কথা আমরা পড়ব। যে অপূর্ব বার্মা বা এখনকার মায়ানমারে রেঙ্গুনে যাচ্ছে চাকরির খোঁজে। আজকে যেমন আমাদের দেশের অবস্থা, চাকরি বাকরির যেরকম দুরবস্থা, স্বাধীনতা পূর্ববর্তী কালেও কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে বেশ মানে বেহাল দশাই ছিল। সেই কারণে অনেক দূর দেশে গিয়ে চাকরি নিতে হচ্ছে অপূর্বকে। একেবারে সাদামাটা মধ্যবিত্ত একটি পরিবারের ছেলে, নিষ্ঠাবান ব্রাহ্মণও আবার, তো সেরকম একটি ছেলে অপূর্ব, কিন্তু বাড়িঘর ছেড়ে
সমস্ত কিছু ছেড়ে তাকে যেতে হচ্ছে চাকরির জন্য, জীবিকার কারণে। তখন সেখানে গিয়ে তার যেসব অভিজ্ঞতা হচ্ছে, সেখানে গিয়ে যেসব মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেখানে গিয়ে সে কি দেখছে না দেখছে, সেই পরিপ্রেক্ষিতে দেশের পরিস্থিতি, ব্রিটিশ আমলে ভারতবাসীর কি লাঞ্ছনা, ভারতবাসীকে কিভাবে অসম্মান করা হচ্ছে, তার ছবি স্পষ্টভাবে এইটুকু অংশের মধ্যে দিয়েই আমরা পেয়ে যাচ্ছি। তারপর তার সঙ্গে সঙ্গে যেসব চরিত্ররা আসবে, সেই সব চরিত্রের কথা একটু একটু বলতে বলতে তখন বেশি করে বলা যাবে। বিশেষ করে সেই চরিত্রের কথা, সব্যসাচী মল্লিক যে গিরিশ মহাপাত্রের রূপে এসেছিল, সেই মানুষের পরিচয় পাওয়া যাবে যে মানুষ স্বাধীনতার দাবি নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। অপূর্বর মনে দেশের স্বাধীনতা সম্পর্কে কি ভাবনা ছিল। অপূর্ব একদম মধ্যবিত্ত সাধারণ একটি বাঙালি ছেলে। তার মনে কি ধারণা ছিল, সেই ধারণা থেকে সাধারণ মানুষ পরাধীনতা সম্পর্কে কি ভাবছে, নিজের অবস্থান সম্পর্কে কি ভাবছে, এইসব ভাবনাগুলো কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে প্রেক্ষাপট। এইরকম অবস্থায় থানা যাচ্ছে অপূর্ব, সেইখান থেকে এই উপন্যাসের অংশটি শুরু হচ্ছে। তার আগে কেন থানায় যেতে হচ্ছে, যেখানে অপূর্ব থাকতো, সেই অপূর্বর বাড়ির ওপরের তলায় একটি খ্রিস্টান মেয়ে থাকতো। মেয়েটি তার সঙ্গে ভালোই মানে ভদ্র ব্যবহার করত, কিন্তু সেই মেয়েটির বাবা কিন্তু খুব একটা ভালো ব্যবহার তার সঙ্গে করেনি। যাই হোক, এরকম অবস্থায় অপূর্বর ঘর ফাঁকা থাকায় তার ঘরে চুরি হয়, এবং সেই চুরির পরিপ্রেক্ষিতে সেই মেয়েটি তার ঘরদোর দেখাশোনা করা সেসবগুলো করে এবং তাকে সাহায্য করে। সুতরাং অপূর্বর জিনিসপত্র বেঁচে যায়। তো সেই চুরি যাওয়া যে টাকা পয়সা, সেই সব চুরির ব্যাপারে রিপোর্ট করতে হবে থানাতে। আর অপূর্বর বাবার বন্ধু, তিনি ওই থানায় কাজ করতেন। সুতরাং সেই কারণে ওই অপূর্বকে থানায় যেতে হয়েছে। সেই যে থানায় গেছে, সেইখান থেকেই এই উপন্যাসের শুরু। চলো আমরাও শুরু করি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, সুমুখের হলঘরে জনা ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। জগদীশবাবু ওই ওখানকার যে পুলিশ স্টেশন বা থানার একজন আধিকারিক, দারোগা বা পুলিশ, এরকম একজন। দেখো উপন্যাসটা লেখা কোন ভাষায় লেখা, চলিত ভাষা কিন্তু নয়, এটা সাধু ভাষাতেই লেখা। তুমি খুব চটজলদিভাবে সাধু ভাষার যে বৈশিষ্ট্য সেটা দেখেই বলে দিচ্ছ যে কোরিয়া, এই যে ক্রিয়াপদের একটা বিস্তৃত রূপ পাওয়া যায়। আমরা যেটাকে করে বলি সেটা লেখা আছে কোরিয়া, দিয়াছেন সেটাকে আমরা চলিত বাংলায় বলি দিয়েছেন। সেই সময় কাল অনুযায়ী শরৎচন্দ্রের এই লেখা সাধু ভাষাতেই লেখা। তবুও তুমি দেখো সাধু ভাষার মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ কিন্তু যেগুলো থাকে এখানে তা নেই। এখানে ক্রিয়াপদ আর সর্বনাম পদগুলোরই বিস্তৃত রূপ আমি দেখছি, কিন্তু খুব যে কঠিন শব্দ যেগুলোর মানে বুঝতে পারছি না তা কিন্তু নয়। সাধু ভাষা সত্ত্বেও তুমি কিন্তু অনায়াসে এগুলো পড়ে চলে যেতে পারছো, তাই না? তোমাকে খুব একটা আটকাতে হচ্ছে না যে এই মানেটা কি ওই মানেটা কি, সেরকম সম্ভবত হবে না। দেখবে
যে জগদীশবাবু ওই জোনা ছয়েক বাঙালির মোটঘাটগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কি আছে না আছে, বাক্সটি নেতরজ্ঞ এগুলো। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, সাসপেক্ট হচ্ছে সন্দেহজনক, সন্দেহভাজন বা সন্দেহজনক হচ্ছে সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিকভাবে সন্দেহজনক, মানে দেশদ্রোহী কিনা। দেশদ্রোহী কোন অর্থে? ব্রিটিশদের যে রাজত্ব তার বিরুদ্ধে যে কথা বলবে সেই তোমার দেশদ্রোহী হবে। তো সেই পলিটিক্যাল সাসপেক্টকে সব্যসাচী মল্লিক, তাকে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক, যিনি পেশায় ডাক্তার, তিনি এই স্বাধীনতার দাবিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। সেই কারণে তাকে ইংরেজ সরকার ভয় পেয়েছিল। এরকম একটা চরিত্র, কাল্পনিক হলেও এরকম চরিত্র কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অনেকেই ছিলেন সেই সময়কালে, যারা চরমপন্থা বা ভেবেছিলেন যে কোনো কাকুতি মিনতি নয়, কোনো আলাপ আলোচনা নয়, আমার স্বাধীনতা আমার অধিকার, সেই ভাবনা থেকে দরকার হলে জোর করে আমার স্বাধীনতা আমি ছিনিয়ে নেব, স্বাধীনতা আমাকে কেউ হাতে তুলে দেবে না, আমাকেই তার জন্য সচেষ্ট হতে হবে। এই ভাবনা থেকে যারা বিপ্লবী কর্মকাণ্ডে এগিয়ে এসেছিলেন সব্যসাচী মল্লিক এরকমই একটি চরিত্র। কিন্তু যাকে নিয়ে আসা হলো সেই লোকটি কাশিতে কাশিতে আসিল, অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। এমনই একটা লোক যেন তার চেহারাটা একবারে খোয়াটে মতো হয়ে গেছে, বেশি দিন সে বাঁচবে না। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এই কথাখানা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু দাগ দিয়ে রাখো। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সেই দৃষ্টিতে কি আছে সেটাই হচ্ছে কথা। সেই দৃষ্টি এমনই অন্তর্ভেদী যেন মনে হয় সে সব কিছু দেখে নিতে পারছে, সে মনের কথা পড়ে নিতে পারছে চোখ দেখে। সে চোখ ছোট কি বড়, টানা টানা নাকি সেসব সেখানে কোনো গুরুত্বই পাচ্ছে না। তার যে দৃষ্টি, তার যে ভাষা চোখের, সেই ভাষার কথাই বর্ণনা করছেন। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে।
মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। এমনই খয়াটে মার্কার চেহারা, মনে হয় যেন ধুঁকছে, অথচ ওই চোখের যে শক্তি, সেই শক্তি এমনই যেন মৃত্যুও, রোগও তাকে নিয়ে যেতে ভয় পাচ্ছে। শুধুমাত্র ওই তার ওই অসাধারণ যে চোখের দৃষ্টি, সেই চোখে যেন তার প্রাণটুকু আটকে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে বলিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? আচ্ছা, এই জায়গাটিও তোমাকে দাগ দিয়ে রাখতে হবে। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। এই কথাটুকু দিয়েও খুব প্রশ্ন আসে। তার বেশভূষার বাহার আর পারিপট্য, কীরকম তার বেশভূষার বাহার আর পারিপট্য, সে কথাও তো আসবে। তা নিমাইবাবু হেসে ফেললেন, হেসে ফেলে অপূর্বকে বললেন যে ও স্বাস্থ্য গেলে কী হবে, বাহার আছে খুব, শখ 16 আনার উপর 18 আনা, তাই বলে হাসলেন। এই পর্যন্তই আজ থাক, তুমি এই পর্যন্ত পড়ো।